আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে কথা জানানো হয়। এদিকে সকালে সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৈঠক শেষে সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর সিইসি বলেছেন, জাতীয় নির্বাচনের ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে একথা জানানো হয়। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, একটি অ্যাপস তৈরি করা হবে যেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, আর এজন্য যে কোনো সহায়তা দিতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. এরপর সিইসি বলেন, যে কোনো মূল্যে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান। বৈঠকে নির্বাচনে ও ভোটের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেছে ইসি। নিয়ম কানুন সম্বন্ধে যদি ধারণা না থাকে তো আমরা তাদেরকে অনুরোধ করেছি প্রি পুলিং একটা ট্রেনিং, পুলিং ডেতে কী কাজকর্ম করা যায়, অবজারভারের দায়িত্ব কী সে সম্পর্কে ট্রেনিং, তারপর পোস্ট পোল যে ভোটের পরে দিয়ে তাদের কী ধরনের দায়িত্ব থাকতে পারে ইত্যাদি সম্পর্কে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বলেছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আবেদন করা যাবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐক্যমত্য কমিশনকে জানাবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। পর ঐক্যমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমে দ্রুত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সারা দেশে নারীর প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। এ সময় তিনি বলেন, বিএনপির সমালোচনা অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইসুফ আলী রিপোর্ট। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের লেখা লিভিং লিজেন্ড তারেক রহমান এবং দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতিপূর্বে বাংলাদেশের রাজনীতিতে যা হয়নি সকল রাজনৈতিক দলকে একত্রিত করে তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন না, ক্ষমতার পরিবর্তন মানে হলো রাষ্ট্র, রাজনীতি, জনগণ এর গুণগত পরিবর্তন। আর রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ গুণগত পরিবর্তন যদি না হয়, জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সহনশীল উন্নত সমাজ তাহলে গড়া সম্ভব না। ক্ষমতার পরিবর্তন আমাদের অনেকেই আজকাল বক্তৃতায় যায় দেখি যে এত রক্ত এগুলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। যদি সেই ক্ষমতার পরিবর্তন দেশ, জনগণ, মানুষ এবং এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়,
এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এদিকে ধর্ষণের প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় দেশের সর্বস্তরের মানুষ নারীদের নিয়ে উদ্বিগ্ন। ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কোরআনের আইন চলবে এমন বাংলাদেশ গড়াই জামায়াত ইসলামীর অঙ্গীকার। এখানে শাসকরা মালিক হবেন না, বরং সেবক হবেন। রাজধানীর কাফরুলে বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে সাবেক শিবির নেতাদের জামায়াত ইসলামীতে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আফজাল হোসেনের রিপোর্ট। দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, কোন লোকটা 12 মাস 365 দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে, আপনি তাকে বেছে নেন। তিনি আরও বলেন, জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি এবং দুঃশাসনকে দাফন করা হবে। জামাত ইসলামের নেতারা দুনিয়ার সম্পদের কাঙাল নয়, বরং আখিরাতের সম্পদের কাঙাল বলেও জানান তিনি। আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবে, অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতাদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয় এবং প্রশাসন থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরিয়ে দিতে হবে। উপদেষ্টা সরকার উচিত এই সমস্ত ফ্যাসিস্টদের তাড়াতাড়ি বিচার করা। বিচার ছাড়া তাদেরকে নির্বাচনের যোগদান করানো কিছুতেই ঠিক হবে না। দীর্ঘ প্রায় 15 বছর পর প্রকাশ্য সম্মেলন ঘিরে উল্লাসিত ছিলেন নেতাকর্মীরা। কোরআন হাদিস ইসলামী সাহিত্য। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব। সন্ধ্যায় সরওয়ার্দী উদ্যানে শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় দৃশ্যমান বিচার ও সংস্কার দেখা যাবে তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। তিনি আরও বলেন, কোনো রকম ছলচাতুরির মাধ্যমে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না। নির্বাচনের বিরুদ্ধে নয় এনসিপি, ভোটে অংশ নিতে এই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কার ভাবে বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। পাচার করা টাকা ফিরিয়ে আনা ত্বরান্বিত করতে আগামী সপ্তাহের মধ্যেই সরকার বিশেষ আইন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। এ সময় তিনি একজন বিশেষ সহকারীর পদত্যাগ ও মাগুরার শিশুটির শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের 15 বছরে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থাৎ গেল 15 বছরে বিভিন্ন দেশে 24,000 কোটি ডলার অর্থ পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে।
বিদেশি বিভিন্ন গণমাধ্যম এবং দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী এসব অর্থ শেখ হাসিনার পরিবার, তার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের মাধ্যমেই পাচার হয়েছে। বিপুল পরিমাণের পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার গেল বছরের সেপ্টেম্বর মাসে 11 সদস্যের একটি ট্রান্সপোর্ট গঠন করে, যার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। সোমবার যমুনায় মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের বিষয় তুলে ধরেন তথ্য সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো ডিটেলসগুলো জানার জন্য, যে এই পরিমাণ টাকা চুরি হয়েছে, কতটুকু হয়েছে, এটা আসলে এখনো আমরা যেটা জেনেছি আরো ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর পদত্যাগ এবং সম্প্রতি শিশুদের উপর হওয়া যৌন নিপীড়নের বিষয়েও কথা বলেন শফিকুল আলম। কিছু কিছু প্রতিষ্ঠান আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আলোচিত এই মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। রোববার রাতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে। শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। এদিকে শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও সোমবার একটু করে চোখের পাতা নাড়িয়েছে শিশুটি। এতে আশার আলো দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। দুপুরে রাজধানীর হাইকোর্টের সামনে মানববন্ধনে অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, সকল আন্দোলন সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে প্রতিনিয়ত নারীর প্রতি নির্যাতনের পরিমাণ বাড়ছে। নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব, সেটি আমরা লক্ষ্য করছি। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো ধরনের ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সবসময় আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে
আজমিনা সিদ্দিকী এই 6 জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে। সজীব আহমেদ জয় এবং তার মাতা শেখ হাসিনা সহ গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক পোশাক কর্মী নিহত হয়েছেন। আর এই ঘটনায় টানা 7 ঘন্টা ব্যস্ততম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ির ইউটার্ন ইনকামিংয়ে ঘটা দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা উভয় দিকের রাস্তা বন্ধ করে দেন। ফলে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। রোজার মধ্যে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী নিহত হন, আহত হন আরও একজন। সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এমন অবস্থায় বনানী ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও। কোনো দিকেই কুল পাচ্ছি না, ওইদিকেও প্রচণ্ড জাম। আমি যখন বাংলা মোটর দিকে আসছি দেখি যে কারণ বাজার দিকে পুরো সিল করা, তো চিন্তা করলাম মগবাজার দিয়ে ঘুরে হাতির চিল দিয়ে বাইরে হয়ে যাবো। এইদিকে একই অবস্থা। স্বাভাবিক সময় আমাদের 15 মিনিট লাগে, এখন 20 মিনিট লাগে, আর এখন তো 1-1.5 ঘন্টা লেগে গেছে। জামের কোনো আগা কথা পাইতে আছে, কি কারণে জাম হইতে আছে, 3 ঘন্টা ঘুরতে আছে এক যাত্রী নিয়ে। তীব্র যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। অনেকে বলছেন নিকট অতীতে এমন দীর্ঘ যানজটের কবলে পড়েননি তারা। সকালবেলা অফিস টাইমে একটু জ্যাম পড়ে, বাট আজকে অসহনীয় জ্যাম। এর আগে এত জ্যাম দেখি নাই হাতে চলে। 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসা যায়, কিন্তু আজকে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এখনো কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নাই। সড়কের দুই পাশেই গাড়ি চলাচল বন্ধ। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকে রওনা দেন পায়ে হেঁটে। 4 ঘন্টা জ্যামে ছিলাম বনানী উত্তরার থেকে আসার সময়। আসতে গেলে আমরা 1.5-2 ঘন্টা টাইম নষ্ট করে আসি। আমাদের পড়ালেখা হয় না, রোজার মধ্যে একটা ভোগান্তি নাই গুলা। যাবো যমুনা ফিউচার পার্ক, ভিসা জমা দিতে 10টায় টাইম ছিল, ঢুকতে পারিনি। পরে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার প্রবাসের খবর। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কারণ হিসেবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া ও রাজনৈতিক ঐক্যমতের অভাবকে দায়ী করেছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। ভিপি নূর বলেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন 400 করা হয়, সেখানে প্রবাসীদের 10% আসন থাকা উচিত। আর সময় হয় নাই বা আমরা বুঝতে পারিনি। একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রিয়া নরকের ভূমিকায় অবতীর্ণ সরকার, যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত 6 মাসে, সেটি তারা পারছে না। সৌদি আরবের মক্কা প্রাদেশিক বিএনপি নেতা কক্সবাজার ঈদগাহ ফোরামের সদস্য মোবারকের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মোহাম্মদ ফাহাদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মক্কা প্রাদেশিক যুবদল সহ সভাপতি। উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ফাজল কাদের চৌধুরী, রশিদ আহমেদ, মোহাম্মদ লেদু মিয়া সহ অন্যান্যরা। মোনাজাত ও দোয়ার মাধ্যমে শোক সভা শেষ হয়। সবশেষ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। এদিকে সৌদি আরবের মক্কায় বুড়িচং উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের আলোচনা ও সেহরি মাহফিল হয়েছে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, মক্কার একটি হলরুমে প্রবাসী ফোরামের যুগ্ম সদস্য সচিব সুলাইমান লিটনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসের খান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ATM মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাইম চৌধুরী রিকু, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, এছাড়াও প্রবাসী ফোরাম নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত এবং দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত হয়। সৌদি আরবের রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সিলেট বিভাগ পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিসবা তাফাদারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিলেট বিভাগ পরিষদের সহসভাপতি অলিউর রহমান মানিক। আলোচনা করেন সভাপতি ইরশাক আলী আরও অন্যান্য ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ ও আবুল খায়ের বাচ্চু, মামুনুর রশিদ, আলতাফ হোসেন বাবুল, নাহিদ আহমেদ, ইব্রাহিম আলী সহ রিয়াদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী ব্যক্তিবর্গ। এ সময় সার্বজনীন দেশ ও প্রবাসের সকলের সুস্থতা কামনা সহ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানীর প্যারিসের পার্শ্ববর্তী ক্যাটসিমার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুকাস মিয়া। সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী সালে আহমেদ। উপস্থিত ছিলেন শেখ আতাউর রহমান, ফয়সাল উদ্দিন, সালে আহমেদ, আনফর আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের আগে সারা বিশ্বের মানুষের কল্যাণে উদ্দেশ্যে মোনাজাত করা হয়। আয়োজন করেছেন তাদের ইফতারি কবুল করে নিন। আল্লাহ আমরা একত্রিত দোয়া হবে, দোয়াটাই আসল উদ্দেশ্য। এই ইফতারে আল্লাহ ইফতার কবুলভাবে অনুরোধ করব। আমরা গহরপুর বিশেষ অতিথিরা